দর্শক স্বাগত জানাচ্ছি স্টার নিউজের বিশেষ আয়োজন বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাজহারুল ইসলাম। আমাদের আজকের অতিথি গণ অভ্যুত্থানের অন্যতম নায়ক, তরুণ রাজনীতিবিদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জনাব নাহিদ ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। নাহিদ ইসলাম, নির্বাচন খুবই নিকটে, 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। আপনারাও এই এমন একটা নির্বাচনী প্রত্যাশা করেছিলেন যেখানে সবার অধিকার থাকবে, সবাই ভোট দিতে পারবে। বিগত 3টি নির্বাচনে জাতীয় ভোট দিতে পারেনি। নির্বাচনের পরিবেশ কেমন দেখছে? আপনারা যে নির্বাচনের পরিবেশ প্রত্যাশা করেছিলেন সেটি আছে কিনা? আমরা নির্বাচনী পরিবেশ নিয়ে সম্পূর্ণ সন্তুষ্ট এরকম না, তবে আমরা মনে করি যে যদি সকলের সদিচ্ছা থাকে, প্রশাসন এবং সরকার নিরপেক্ষ আচরণ করে, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব, এবং যেটা আমাদের সকলেরই প্রত্যাশা। কিন্তু নির্বাচন কমিশনের সাম্প্রতিক কিছু আচরণ, তাদের কিছু অবস্থান, এবং এটা আমাদের কাছে মনে হচ্ছে যে তারা হয়তো কোনো রাজনৈতিক শক্তির চাপে তারা নিরপেক্ষ জাজমেন্ট দিচ্ছে না। তবে ওভারঅল আমরা বলবো যে নির্বাচনের পরিবেশ তো অবশ্যই আছে। সবাই গণভোটের প্রচারণা আমরা করতেছি, এবং 22 তারিখ থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে তখন আসলে বোঝা যাবে পরিবেশ কীরকম। এবং যেহেতু দীর্ঘ 16 বছর পরে বলা চলে একটা নির্বাচন, এর মাঝে যে নির্বাচনগুলো হয়েছে সেখানে তো আর জনগণের অংশগ্রহণ ছিল না, ফলে এবারে নির্বাচন অবশ্যই অন্যরকম হতে যাচ্ছে আর কি। আচ্ছা, নির্বাচনের কমিশনের কিছু কাজ নিয়ে আপনারা আপত্তি তুলেছেন এবং বলছেন যে নির্বাচন কমিশন একটি দলের পক্ষে কাজ করছে বা বিশেষ একটি মহলের পক্ষে কাজ করছে। এই নির্বাচন কমিশন তো অভ্যুত্থান পরবর্তী সময় গঠিত, এবং আপনারাও আপনাদের মাধ্যমেই বা আপনাদের কনসার্ন নিয়েই নির্বাচন কমিশন গঠিত হয়েছে। নির্বাচন কমিশন আসলে কার পক্ষে কাজ করছে? কমিশন কি আসলে স্বেচ্ছায় কাজ করতে পারছে না এমন মনে হচ্ছে? নির্বাচন কমিশন গঠনের সময় আমাদের কোনো কনসার্ন নেওয়া হয়নি। আমাদের কয়েকজন সরকারে থাকলেও আমাদের তখন অভ্যুত্থানের যারা নেতা, আমাদের তো কোনো রাজনৈতিক দল তখনও গঠিত হয় নাই। এটা বিএনপি জামাতের কনসার্নই তখন হয়েছিল আমরা যতটুকু জানি। এবং এই গঠন প্রক্রিয়া নিয়ে আমরা শুরু থেকেই প্রশ্ন তুলেছিলাম। এটা আগের আইনে, আগের সিস্টেমে হচ্ছে। নির্বাচন কমিশনের ব্যাপক কোনো সংস্কার হয় নাই। নির্বাচন কমিশন সংস্কার, কমিশনের প্রস্তাব অনুযায়ী কোনো কিছুই তেমন মেজর কোনো পরিবর্তন হয়নি। আমাদের প্রতীক নিয়ে ওই নির্বাচন কমিশনের সাথে একটা টানাপোড়েন ছিল। এবং এই যে এখন ঋণ খেলাপি এত শত শত কোটি টাকা যাদের ঋণ রয়েছে, এইটার ঋণ না দেওয়ার আগেই তাদেরকে নির্বাচনের করার সুযোগ করে দিল নির্বাচন কমিশন, যেটা আমাদের যে আরপিও আইন সেটাতে কিন্তু স্পষ্ট লেখা ছিল। তারপর দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে তাদের ইলেকশন করার সুযোগ করে দিল। তো এটা বেশিরভাগই মূলত বিএনপির প্রার্থী, এবং তাদের এই অবস্থানটাকে বৈধতা দেওয়ার জন্য জামাতেরও কিছু প্রার্থী রয়েছে তাদের দ্বৈত নাগরিক, তাদেরকেও দেওয়া হলো। তো আমরা তো আসলে দলমতের ঊর্ধ্বে বলছি যে নির্বাচন কমিশন যাতে আইন অনুযায়ী চলে এবং আইনটা যাতে সব দলের জন্য সমানভাবে প্রযোজ্য হয়। ফলে এরকম কিছু আচরণ আছে, এবং আমাদের যে আচরণবিধি আছে, সেই আচরণবিধি যে সবাই পালন করতেছে, বা পালন না করলে যে অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা, সেটা যে নির্বাচন কমিশন খুব করতেছে আমাদের কাছে মনে হচ্ছে না। বরং স্বতন্ত্র প্রার্থী বা তাদেরকে নানা ধরনের শোকজ দেওয়া হচ্ছে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা সারা দেশেই কিন্তু প্রচারণা করে গেছে এই সময়টা, যে সময়টায় প্রচারণা করা নিষেধ ছিল। সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু কোনো ভূমিকা রাখেনি। আমাকে একটা অনুষ্ঠানে কেউ একজন বলেছিল, আমার মনে নেই, যে 90-এর গণ অভ্যুত্থানের পরে সকল রাজনৈতিক দলগুলা নিজেরা মিলে একটা আচরণবিধি তৈরি করেছিল এবং নিজেরা সেটা পালন করার চেষ্টা করেছিল। ফলে নানা কারণে 91-এর ইলেকশন অনেক সুষ্ঠু হয়েছিল। তা আমরা কিন্তু এখন আমাদের জায়গা থেকে ছিল এই বক্তব্যগুলো, কিন্তু আগের মতোই কিন্তু আমরা অনেক প্রবণতা দেখতে পাচ্ছি। নাহিদ ইসলাম, আপনারা বলছেন যে নির্বাচন কমিশন যদি তার এই যে দায়িত্ব সেটি যদি সঠিকভাবে পালন না করতে পারে, আপনারা নির্বাচনে অংশ নেবেন কিনা সেটি একটা আপনাদের মুখপত্র একদিন বলেছিলেন যে আমরা নির্বাচনে অংশ নেব কিনা সেটি ভেবে দেখব। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এটার জন্য যা যা প্রয়োগ করা প্রয়োজন, যদি এই নির্বাচন কমিশন দিয়ে সেটা সমাধান না হয়, লেভেল প্লেইং ফিল্ড না হয়, তাহলে নির্বাচন কমিশনকে পরিবর্তন করতে হবে। আমরা তো কোনোভাবেই চাই না যে নির্বাচন পিছানো হোক বা আমরা নির্বাচনে অংশগ্রহণ না করি, এবং আমরা তো এখন একটি জোটেরও অংশ। তো নির্বাচন তো এককভাবে একতরফাভাবে করাও সম্ভব না। ফলে লেভেল প্লেইং ফিল্ড অবশ্যই করতে হবে, আমরা সেটা চাই। কিন্তু আমরা যেটা বলছি যে
যদি সে ধরনের কোনো পরিকল্পনা বা কারো প্ল্যান থাকে, এটা যদি নির্বাচন কমিশনও যদি নিরপেক্ষ আচরণ করতে না হয়, তাইলে সেই এই ধরনের কোনো ইঞ্জিনিয়ার্ড ইলেকশন করার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা আমরা সফল হতে দেব না। মানুষের মনে এক ধরনের উদ্বেগ আছে যে আসলে 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা, জনগণ শেষ পর্যন্ত একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে কিনা, তো এই উদ্বেগের কারণগুলো কি? উদ্বেগ আছে কারণ মানুষের নির্বাচনের আগেই অনেকগুলো প্রত্যাশা ছিল এবং নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার ছিল, আরও উৎসবমুখর পরিবেশ, সেটার কিছুটা ঘাটতি আছে এবং রাজনৈতিক দলগুলো সবাই এখনও পুরোপুরি মাঠে নামেনি। গণভোটের বিষয়টাও মানুষের কাছে স্পষ্ট হয়নি। গণভোটের বিপক্ষে কোনো কোনো দলের নেতাকর্মীরা প্রচারণা করার প্রবণতা দেখা যাচ্ছে। এ কারণে সামগ্রিকভাবে মানুষের ভিতরে একটা শঙ্কা আছে আর কি। নাহিদ ইসলাম, গণভোট নিয়ে যেভাবে প্রচারণা হওয়ার কথা ছিল এবং আমরা দেখছি যে একটি অংশ ইতিমধ্যেই গণভোটের নায়ের পক্ষে তারা অবস্থান নিয়েছে, দেশের অনেক রাজনৈতিক দলের অবস্থান ক্লিয়ার না। গণভোট নিয়ে আসলে আপনাদের অবস্থান কি? যদি কেউ গণভোটে নায়ের পক্ষে প্রচারণা চালায়, শেষ পর্যন্ত যদি না ভোটে যাওয়া হয়, তাহলে আপনাদের যে অভ্যুত্থান বা নানা পরিকল্পনা, এগুলো বেঁচতে যাবে কিনা? ব্যাঘাত ঘটবে এই পুরো আয়োজনের। আমরা যতটুকু এগিয়েছিলাম, আমাদেরকে আবার পিছনে ফিরে আসতে হবে। আমরা তো গণতন্ত্রের জন্যই এত আত্মত্যাগ, লড়াই, সংগ্রাম, যাতে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠুভাবে হয়, মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, বাংলাদেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কাজ করে, একটা জবাবদিহিতার জায়গা তৈরি হয়, প্রধানমন্ত্রীর খাতে যাতে কুক্ষিগত না থাকে ক্ষমতা, তাকেও অ্যাকাউন্টেবল করার জায়গা থাকে, সেই জায়গা থেকে উচ্চকক্ষ বা এই পুরো সামগ্রিক সংস্কার প্রস্তাবনা। এখন বিএনপি তারা যদি তারা আনুষ্ঠানিকভাবে এখনও কিছু বলেনি, কিছু কিছু নেতা বলছে তারা হ্যাঁর পক্ষে বা হ্যাঁর পক্ষে না থাকার কোনো কারণ নেই, কিন্তু স্পষ্টভাবে বলেনি। তাদের তৃণমূলের অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক আসনে তারা নায়ের পক্ষে বলতেছে এবং এটা ঐকমত্য কমিশনে এই প্রবণতাটা দেখা গিয়েছিল। এবং এই জুলাই সনদ, গণভোট, এই বিষয়টা কিন্তু এখনও মানে খুব যে স্পষ্ট হয়েছে, শুরু হয়েছে এরকম না। ফলে ইভেন গণভোটে হ্যাঁ হইলেও এটার চেষ্টা থাকবে এই সংস্কারগুলো বাস্তবায়ন না করার, এরকমও আমাদের কাছে মনে হচ্ছে। তবে আমরা আশাবাদী, যদি নিরপেক্ষ হয় নির্বাচন, মানুষ ভোট দিতে পারে, মানুষ অবশ্যই তার পছন্দের মার্কার পাশাপাশি হ্যাঁর পক্ষে ভোট দিবে, কারণ মানুষ সংস্কার বা পরিবর্তন চাচ্ছে। এখন এই পরিবর্তনগুলো কি কি পরিবর্তন, এটা মানুষকে বুঝে, যদি সকল রাজনৈতিক দল এখানে অনবোর্ড থাকতো তাহলে এটা আরও সহজ হতো আর কি। নাহিদ ইসলাম, আপনি ঢাকা 11 আসন থেকে নির্বাচন করছেন। এটি ঢাকার একটা গুরুত্বপূর্ণ জায়গা এবং আপনি যে আসন থেকে নির্বাচন করছেন, আপনার বেড়ে ওঠা এবং অনেক স্মৃতি এই আসনের সাথে। আপনি নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে মানুষের কাছে আসলে তারা আপনার কাছে কি চাই, কোন সমস্যাগুলো বেশি তারা আপনার সামনে তুলে ধরেছে? ঢাকা 11 আসন, এটা আমার জন্মস্থান, আমার মূল বাড়ি ঢাকাতে। আমরা কয়েক পুরুষ ধরে এই ঢাকা এখানে বসবাস, বাড্ডা এলাকায়। এবং যেহেতু এই বাড্ডা রামপুরা এলাকায় ব্যাপক আন্দোলন হয়েছিল অভ্যুত্থানের সময়, দুইটা কারণে মূলত এই আসনটা সামগ্রিকভাবে সিদ্ধান্ত হয় দলের পক্ষ থেকে, জোটের পক্ষ থেকে। তো আমরা মানুষের কাছে যাচ্ছি, মানুষের কাছে মানুষ আমাদেরকে সাদরে গ্রহণ করছে, স্বাগত জানাচ্ছে, তাদের সমস্যাগুলো বলতেছে, এলাকার সমস্যাগুলো বলতেছে, জাতীয় পর্যায়ে সমস্যাগুলো বলতেছে। সামগ্রিকভাবে মানুষের ভিতর যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, সেটা আমরা দেখতে পাচ্ছি। গণঅভ্যুত্থানের পরে অনেক কিছু না হওয়ার হতাশাও আমরা দেখতে পাচ্ছি। এবং শরীফ ওসমান হাদির হত্যার বিচার, এটা একটা বড় এজেন্ডা হয়ে উঠবে ইলেকশনে, হয়ে উঠেছে অলরেডি। কারণ আমরা যেখানে যাচ্ছি সবাই এই বিচারের রায় চায়, শেখ হাসিনার বিচার চায় এবং সংস্কারগুলো যাতে অব্যাহত থাকে এবং বাংলাদেশ যাতে কোনো দেশের কাছে মাথা নত করে না থাকে বিগত 16 বছরের মতো, অর্থাৎ একটা সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকবে। এবং এলাকায় এলাকায় যে 5ই আগস্টের পরে চাঁদাবাজি এবং দখলদারিত্ব বেড়েছে, মানুষের হয়রানি, ভোগান্তি তৈরি হয়েছে, এই সমস্যাগুলো নিয়ে মানুষ আমাদের কাছে আসতেছে। আমরা আমাদের জায়গা থেকে সে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, যাতে দুর্নীতি, চাঁদাবাজ, দখলদারিত্ব মুক্ত একটা বাংলাদেশ এবং আমাদের যেই সার্বভৌম রাষ্ট্রের আকাঙ্ক্ষা এবং জুলাইয়ের যে সংস্কার বিচার, ঘুরে ফিরে এই কয়েকটা বিষয় আসলে মানুষের কাছ থেকে আমরা বেশি শুনতে পাচ্ছি। নাহিদ ইসলাম, এই আসনের একটি বড় প্রবলেম হচ্ছে যে জলাবদ্ধতা এবং
বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা, বিশেষ করে বর্ষাকাল যখন আসে তখন অনেককেই নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়। বাসায় গেলে অনেককে হচ্ছে সাঁতরিয়ে বাসায় যেতে হয়। এই যে জনভোগান্তি এবং জলাবদ্ধতা এবং হচ্ছে ডাম্পিং ব্যবস্থাপনা, এটা নিয়ে আপনার পরিকল্পনা কি? ঢাকায় তো মূলত 4টা নদী, তো এটার এইখানেও অনেকগুলো খাল এবং নদী, বালু নদী গিয়েছে পাশ দিয়ে। ফলে এই এই এলাকায় হচ্ছে এই খালগুলা খনন করতে হবে এবং যাতে আমাদের বর্জ্য ব্যবস্থাপনাটা সঠিকভাবে হয়, সেখানে কোনো দুর্বৃত্তায়ন না ঘটে। কারণ এই বর্জ্য ব্যবস্থাপনাকে কেন্দ্র করে এলাকা এলাকায় কিন্তু এক ধরনের রাজনীতিকরণ হয়, ফলে এই ব্যবস্থাপনাটা সঠিকভাবে হয় না। এবং আমাদের নদীগুলোকে আবার কিভাবে আমরা উজ্জীবিত করতে পারি, এবং এখানে আসলে বেশিরভাগই কাজ থাকবে আসলে স্থানীয় সরকারের, এবং স্থানীয় সরকার নিয়েও আমাদের আলাদা প্রস্তাবনা আছে। তো সামগ্রিকভাবে যদি 11 আসনের আমরা কাজ করতে চাই, এখানে গ্যাসের সংকট একটা প্রবলেম এখন। এইটার আসলে মানুষকে একটা সমাধান আসলে দিতে হবে, যে সরকারি গ্যাস না হলেও বেসরকারি গ্যাস কীভাবে সহজ মূল্যে মানুষ পেতে পারে, সেখানে সিন্ডিকেট আছে এই গ্যাসকে কেন্দ্র করে। আরেকটা যেটা বললেন যে পরিবেশ এবং এবং যানজট, পুরো বাড্ডা এলাকাটায় যানজট একটা বড় সমস্যা। তো এই সমস্যাগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং কিভাবে এটা সমাধান করা যায় সেই প্রস্তাবনাগুলো আমরা মানুষের কাছে উপস্থাপন করব। নাহিদ ইসলাম, আপনি আপনার বিজয়ের ব্যাপারে কেমন আশাবাদী? ঢাকা 11 থেকে জনগণের সাড়া কেমন পাচ্ছেন? জনগণের সাড়া তো ব্যাপকভাবে পাচ্ছি। যদি আমার আর একটা তো আমি কিছু বিশেষ সুবিধা পাচ্ছি, কারণ আমি এই এলাকার সন্তান। সেই হিসেবে মানুষের একটা প্রত্যাশা তৈরি হয়েছে। মানুষ অভ্যুত্থানের সময়েই আমার এলাকার মানুষ আমাকে প্রচুর সাপোর্ট দিয়েছে, এবং কিছু কিছু দিন আমি ওই এলাকায় পালিয়েও ছিলাম। মানুষ জাতীয় পর্যায়ে তাদের এলাকার একজনকে দেখতে পাচ্ছে, ফলে মানুষ মনে করে যে আমি যদি আসি এবং আমি অভ্যুত্থানে আমার ভূমিকা, সরকারের ভূমিকা, পরবর্তী একটা দলের ভূমিকা, মানুষ মনে করে হয়তো আসলে পরিবর্তন হবে, নতুন কিছু হবে। শুরু থেকে আমরা এনসিপিকে ফলো করি বা তাদের খোঁজখবর রাখার চেষ্টা করি। আপনারা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলেন একটি বড় দল হিসেবে গড়ে উঠবেন, এককভাবে নির্বাচন করবেন, সেটি যত আসনে পান। এরপর আমরা গুঞ্জন শুনছিলাম আপনারা বিএনপি বা অন্য কারোর সাথে যেতে পারেন। শেষ পর্যন্ত আপনারা জামাতের জোটে আসলেন। এটার আসার বিশেষ কোনো কারণ আছে কিনা? এককভাবে নির্বাচনে না যাওয়ার কারণ কি? এককভাবে করার পরিকল্পনা ছিল, কিন্তু নানান বাস্তবতায় আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি এককভাবে করে সংসদ পর্যন্ত পৌঁছাতে না পারি, তাহলে আমাদের এই যে পরবর্তী সংসদটা সংস্কার পরিষদ হবে, জুলাই সনদ নিয়ে যে প্রস্তাবনাগুলো আসবে বাস্তবায়নের জন্য, সেখানে স্ট্রং ভয়েস থাকবে না। কারণ এনসিপি সবচেয়ে জোরালোভাবে জুলাই সনদের পক্ষে কথা বলেছে। তো সেই জায়গায় তো আমরা বিএনপি থেকে জামাতকে আমরা বেশি আন্তরিক দেখেছি, পেয়েছি, এটা ঐক্যমত কমিশন থেকেই। তো এটা একটা অন্যতম বড় কারণ জামাতের সাথে জোট করার বা জোট করার সিদ্ধান্ত নেওয়ার। দ্বিতীয়ত, শরীফ ওসমান হাদির মৃত্যুর পরেও যে রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে, সেখানে আসলে আমাদের কাছে মনে হয়েছে যে এই জুলাইয়ের যারা প্রজন্ম রয়েছে, যারা সারা দেশের ছেলে মেয়ে আমাদের সাথে যুক্ত হয়েছে, আমাদের লড়াইটা আসলে শেষ হয়ে যায় না। শত্রুপক্ষ আমাদের বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র করতেছে, আমাদেরকে হত্যা চেষ্টায় তারা লিপ্ত আছে। ফলে এখানে একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন, এবং আধিপত্যবাদী শক্তি যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে সবসময় জাতীয় স্বার্থের বিপক্ষে কাজ করে এসেছে, আমাদের প্রতিবেশী দেশে নানান শক্তি, তারা কিন্তু এই বাংলাদেশের এই নির্বাচনকে বিভিন্ন সময় হস্তক্ষেপ করেছে, এবং শরীফ ওসমান হাদির খুনিরাও আমরা জানি ভারতে লুকিয়ে আছে। ফলে এই বাস্তবতাকে মাথায় রেখে আমাদের কাছে মনে হচ্ছে একটা বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই ঐক্যে আমাদের কাছে জামাতের সাথে যেই দলগুলো রয়েছে তাদেরকে অনেক বেশি আন্তরিক মনে হয়েছে, এই কারণে আমরা তাদের সাথে জোট করার সিদ্ধান্ত নিয়েছি। নাহিদ ইসলাম, আপনারা যখন জোট করলেন, আপনাদের এই জোট করার প্রশ্নে কিছু আপনার দলের নেতাকর্মী তারা হচ্ছে নানা অভিযোগ তুলে দল থেকে চলে গেলেন, এবং আমরা দেখলাম সম্প্রতি তারা একটা প্ল্যাটফর্মও করেছে, কিছু লোকজন গিয়েছে এনসিপির। যারা দল থেকে চলে গেল সবাই তো একটা দিন শেষে অভ্যুত্থানকে কেন্দ্র করে এই দলটা গড়ে উঠলো। এই তাদের চলে যাওয়ার কারণ কি? ভিন্ন মতের কোনো সুযোগ আছে কি না এই দলে, যে না নাহিদ ইসলাম যা বলবে সবই তাই, অন্য কারো কোনো, এমন অনেকে বলেছেন যে তারা মতামত দিয়েছেন তাদেরটা প্রাধান্য পায়নি। তাদের বেরিয়ে যাওয়ার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, বা তাদেরকে ফেরানোর কোনো পরিকল্পনা আছে কিনা? একটা দলে তো নানা মতের লোক থাকে এবং সব সিদ্ধান্তে সবাই একমত হয়, এটাও না।
তখন আমরা নানা প্রক্রিয়ার সিদ্ধান্ত নেই। সবচেয়ে প্রচলিত প্রক্রিয়া হচ্ছে গণতান্ত্রিকভাবে। তা আমরা তো মেজরিটি, এটা খুব পরিষ্কার যে আমাদের প্রায় সেন্ট্রাল কমিটির তো 200+, সেখানে 30 জন এটার বিরোধিতা বা নোট অফ ডিসেন্ট ছিল, কিন্তু প্রায় কিন্তু 150+ আমাদের তার পক্ষে ছিল, এবং এটা খুবই পাবলিকলি এসেছে। ফলে আমরা তো আসলে মেজরিটির ভিত্তিতে সিদ্ধান্তটা নিয়েছি। এখন কারো ব্যক্তির মূল্যবোধ আলাদা হতে পারে, তার রাজনীতি বা পরিকল্পনা আলাদা হতে পারে, কিন্তু আমরা তো কয়েকজন মাইনরিটি যারা বা সংখ্যালঘু হয়েছে যারা সিদ্ধান্তে, তাদের সিদ্ধান্ত অনুযায়ী তো আর আমরা একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারি না। সেখানে মেজরিটির কনসার্ন নিয়ে এই সিদ্ধান্তটা হয়েছে। এই সিদ্ধান্তে যারা মনে করেছে তাদের ব্যক্তিগত মূল্যবোধ বা সেটার সাথে যাচ্ছে না, তারা পদত্যাগ করেছে। একটা রাজনৈতিক দলে আসলে অনেকেই যুক্ত হয়, অনেকেই ছেড়ে যায় বিভিন্ন সময়। এটা কিন্তু বিএনপি জামাতে কিন্তু ক্রমশ হচ্ছে। ফলে এটা রাজনৈতিক দলের জন্য নতুন কোনো ঘটনা না। এটার জন্য রাজনৈতিক দল খুব বেশি যে ক্ষতিগ্রস্ত হয় এরকম না। রাজনৈতিক দল কিন্তু টিকে থাকে তার রাজনীতি দিয়ে। পার্টিকুলার মানুষ, কয়েকজন ব্যক্তিকে কেন্দ্র করে রাজনৈতিক দল টিকে থাকে না। ফলে আমরা মনে করি যে আমাদের সিদ্ধান্ত, সেটা সময়ই বলবে এটা সঠিক ছিল কি ছিল না। তবে যে যে আমরা যারা শুধু পদত্যাগ না, আমরা যে কারোর জন্যই তো আমাদের দল ওপেন, তারা আসতে পারে। আবার ধরেন আমরা একটা ফেভারেবল সময়ে রাজনীতি করেছি, এই সময়টাতে সব দলই একটা ফেভারেবল সময় ছিল, কারণ ফ্যাসিজম ছিল না, দমনপীড়ন ছিল না। তো অনেক সুযোগ সুবিধার জন্যও কিন্তু এনসিপিতে ভিড়েছে। ইলেকশনের আগে হয়তো তারা মনে করতেছে যে এখন আর সুযোগ সুবিধা পাওয়া যাবে না, এই কারণে তারা নানান আদর্শিক কথা বলে হয়তো পদত্যাগের চেষ্টা করতেছে। ফলে এইখানে অনেক ধরনের প্রবণতা ছিল। তবে আমরা যেটা এখন আমরা ইলেকশন নিয়ে ফোকাস, আমরা ইলেকশনটাকেই করতে চাই। তাদের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়েছে কিনা বা পড়বে কিনা? না, আমি তো বললাম যে রাজনৈতিক দল টিকে থাকে তার রাজনীতি, তার আদর্শের উপর ভিত্তি করে। কোনো ব্যক্তি চলে গেলে যদি রাজনৈতিক দলে প্রভাব পড়ে বা না টিকে থাকে, তাহলে তো আসলে ওইটা রাজনৈতিক দলই হয়ে ওঠে নাই বলা চলে। ফলে এই রাজনৈতিক দল তার রাজনীতি আদর্শ দিয়ে টিকে থাকবে। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশের মানুষের কথা, নিজেদের দলের কথা সব কিছু ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। এই ভবিষ্যতে বলে দিবে আমাদের রাজনীতি সঠিক ছিল না ভুল ছিল। কিন্তু কয়েকজন ব্যক্তি যুক্ত হলো, কয়েকজন ব্যক্তি পদত্যাগ করলো, এর মাধ্যমে একটা রাজনৈতিক দল আসলে খুব বেশি আগায়ও না, খুব বেশি পিছায়ও। নাহিদ ইসলাম, আপনারা যে অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক কালচার বা রাজনীতি আপনারা চেয়েছিলেন, যে পরিবর্তন আপনারা চেয়েছিলেন, সেই পরিবর্তন বা রাজনৈতিক কালচার কতটুকু পরিবর্তন হলো? দেশ কতটুকু সংস্কার পেল অভ্যুত্থান পরবর্তী সময়? দেশ আমাদের উপরি লেভেলে কিছু সংস্কার হয়েছে। ধরেন সবগুলো রাজনৈতিক দল একসাথে বসে কথা বলে, ফোন দেয়, নিজেদের মধ্যে একটা যোগাযোগ আছে। আমরা আগের সময় কখনো বিএনপি বা আওয়ামী লীগ তাদেরকে কখনো বসতেও দেখতাম না, বা যে কোনো একটা জাতীয় প্রোগ্রামে আমরা এক জায়গায় হচ্ছি। কিছু কিছু জায়গায় তৃণমূলও এই প্র্যাকটিসটা হচ্ছে। একটা সৌহার্দ্য কিন্তু এখনো পর্যন্ত আছে, এবং সবাই একটা ভালো মানসিকতা এখনো পর্যন্ত দেখাচ্ছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের যেই সমালোচনার জায়গাগুলো ছিল, বিএনপি বলেন, জামাত বলেন, তারা সেই সব জায়গায় পরিবর্তনের চেষ্টা করছে। এনসিপির বিরুদ্ধে অভিযোগ যেগুলো আসছে, আমরা সেগুলোকে কাউন্টার দেওয়ার চেষ্টা। জনগণ রাজনৈতিক দলগুলোকে অ্যাকাউন্টেবল করতেছে, বিভিন্ন সোশ্যাল মিডিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। প্রশাসনের যে দাপট আমরা দেখেছি বা পুলিশ প্রশাসনের, সেটা অনেকখানি কমেছে। কালচারাল জায়গায় অনেকখানি পরিবর্তন হয়েছে আমি মনে করি, কিন্তু আমাদের যেটা দাবি ছিল যে কাঠামোগত পরিবর্তন, সেটা আইনের পরিবর্তন, সিস্টেমের পরিবর্তন, যাতে যেটা টেকসই হয়। কারণ এই ফেভারেবল সময়টা না থাকলেই তো হয়তো আবার আগের সিস্টেম, আগের কালচারে চলে যেতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে জনগণ খুব একটা উপকার পাচ্ছে বলে মনে হচ্ছে না। কারণ প্রথম কিছুদিন তারা উপকার পেয়েছে, কিন্তু দুর্নীতি, আমরা যে সরকারি অফিসে গেলে দুর্নীতির কথা শুনি, চাকরি পেতে গেলে দুর্নীতির কথা শুনি, রাস্তাঘাটে চাঁদাবাজি, হয়রানি, এগুলো আছে। অভ্যুত্থানের পরে নতুন করে আইন শৃঙ্খলা বা নিরাপত্তা সংকট তৈরি হয়েছে রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে। এই কিছু আবার নতুন সমস্যাও তৈরি হয়েছে। এই যে আমরা দুর্নীতি বন্ধ হতে দেখিনি বিশেষ কিছু জায়গায়, আমরা চাঁদাবাজিও এখন অনেক জায়গায় আছে, যেহেতু আমরা পাবলিকলি মতামত নেওয়ার চেষ্টা করি। এই জায়গাগুলোতে মানে জনগণের যেটা ছিল, আপনি যেটা বলছিলেন, জনগণের দিক থেকে খুব বেশি পরিবর্তন হয়, হয়তো রাজনৈতিকভাবে কিছুটা পরিবর্তন হয়েছে। এই ব্যর্থতার দায়কার যে জনগণ তো এটার একটা সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, বিশেষ করে অভ্যুত্থান পরবর্তী সময়টা একেবারে কম না, একটা ভালো লম্বা সময়।
কিন্তু এই যে এটা কি উপদেষ্টাদের ব্যর্থতা, নাকি আসলে সরকারের ইচ্ছার অভাব ছিল, নাকি কোনো দলের চাপে পড়ে তিনি এই কাজগুলো করতে পারলেন না? এটা তো আসলে অনেক জটিল একটা উম, ব্যাখ্যা হবে যদি দায় দিতে চাই। আমাদের একটা সামগ্রিক ব্যর্থতাই এটা আমি বলবো। উপদেষ্টা পরিষদও যে খুব সফল হয়েছে এরকম না। বিভিন্ন সময় তারা চেষ্টা করেছে, কিন্তু উপদেষ্টা পরিষদ তো শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের রফাদফা করেই তারা ইলেকশনের দিকে গিয়েছে। তো এই কারণে তারা তো আসলে, কারণ এই যে দুর্বৃত্তায়ন রাজনীতি মানে দুর্নীতি, এই চক্রের সাথে তো আসলে রাজনৈতিক লোকেরাই জড়িত, রাজনৈতিক শক্তি জড়িত। ফলে সরকারের ওই রাজনৈতিক ব্যাকআপ ছিল না যে এটাকে কাউন্টার করবে, এবং রাজনৈতিক দল তারা টিকে আগের বন্দোবস্ত আগের ব্যবস্থা টিকিয়ে রাখতেও বিভিন্ন সময় আমরা দেখেছি তাদের প্রচেষ্টা ছিল। ফলে সেই জায়গায় এটা সম্ভব হয় নাই। কিন্তু আমরা মনে করি মানুষের ভিতরে যেহেতু এই আকাঙ্ক্ষাটা আছে, এবং ইলেকশনেও মানুষ এই জাজমেন্টটা করবে যে কারা পরিবর্তনের পক্ষে বেশি চেষ্টা করেছে, আন্তরিক ছিল, কারা আগের ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চাচ্ছে। ফলে এইবার নির্বাচনের এটাই কিন্তু প্রধান একটা মানুষের কাছে, মানুষের জন্য চুজ করার জন্য মানদণ্ড হবে যে কারা আগের ব্যবস্থাটাকেই টিকিয়ে রাখতে চায় সম্পূর্ণভাবে, চাঁদাবাজি দুর্নীতি, কারা ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিচ্ছে, কারা হচ্ছে সংস্কারের বিপক্ষে ছিল বা আছে, এবং কারা পরিবর্তনটা চাচ্ছে। ফলে সেটা কিন্তু মানুষ আসলে ভোটের মাঠে জাজ করবে। নাহিদ ইসলাম, উপদেষ্টা পরিষদে দেখলাম একটি অংশ, কেউ বিএনপি পন্থী বলার, কেউ বলছে এরা বিএনপির অংশ, কেউ বলছে জামাতের অংশ। কিন্তু অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে তো কে জামাত কে বিএনপি, উপদেষ্টা পরিষদ তো এককভাবে কাজ করার কথা ছিল। তারা কেন পন্থী হিসাবে গেল? তারা কেন, আমরা দেখলাম যে তারা বলছে যে কিছু দলকে সুযোগ সুবিধা দেওয়ার অভিযোগ অনেকেই তুলছে। এই উপদেষ্টা পরিষদ তো আপনারাই গঠন করেছিলেন, ডক্টর ইউনূসকে চুজ করলেন আপনারাই। এই উপদেষ্টা পরিষদ গঠনে কি অভ্যুত্থানের শক্তি যারা ছিল, আপনারা তো অভ্যুত্থানের সরকারও গঠন করতে পারতেন, কিন্তু সেটা পরবর্তীতে একদম হলো না। আপনারা বৈপ্লবিক সরকারের দিকে না গিয়ে কেন গণতান্ত্রিক সরকারের দিকে আসলেন? উপদেষ্টা পরিষদ বা উপদেষ্টারা তো বিভিন্ন রাজনৈতিক দলের সাথে একটা সমঝোতা তাদেরকে শেষ পর্যন্ত আসতে হয়েছে। আমরা উপদেষ্টা পরিষদ কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের থেকে সাজেশন ছিল এই উপদেষ্টা পরিষদ গঠনের সময়ই। আমরা তাদের সাথে, রাজনৈতিক দলের নেতাদের সাথে সেই সময় কথা বলে উপদেষ্টা পরিষদ আমরা প্রথমে বলেছিলাম জাতীয় সরকার করার জন্য, যাতে সব দল মিলে। সেটাতে যেহেতু তারা রাজি হয় নাই, বিশেষত বিএনপি রাজি হয় নাই, এ কারণে তখন তাদের সাজেশন বা তাদের থেকে একটা যাচাই বাছাই ছিল, এই মতামত ছিল এই উপদেষ্টা পরিষদের ক্ষেত্রে। যদিও এই সরকারের অবস্থা হয়েছে যে এই সরকারের খারাপ কাজটাকে কেউই ওন করে নাই, কিন্তু ভালো কাজগুলোকে আবার সবাই যার যার মতো করে ওন করছে। আমরা করি নাই কারণ আমাদের কাছে মনে হয়েছিল যে এই অভ্যুত্থানটা তো এককভাবে আমরা করছি, নাহিদ ইসলাম করছে বা আমরা কয়েকজন করছি এরকম না। এই অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলার অনেক ভূমিকা ছিল। আমরা সবাইকে মিলে একটা পরিবর্তনের দিকে যেতে চেয়েছিলাম, সামনের দিকে যেতে চেয়েছিলাম। এবং ফলে ফলে এবং যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তখন কোনো সংগঠিত শক্তি ছিল না, ফলে সেই ধরনের উদ্যোগ আমরা রাষ্ট্রের স্থিতিশীলতার কথাটাই চিন্তা করেছি সর্বাত্মকভাবে। জনগণের নিরাপত্তা, রাষ্ট্রের স্থিতিশীলতা, দেশে 3 দিন সরকার ছিল না। ফলে এই সময় যাতে কোনো ধরনের হঠকারী উদ্যোগ যেটা আমাদের মানে অভ্যুত্থানকে আরও পিছিয়ে দিতে পারে, এই কারণে আমরা কোনো ধরনের ঝুঁকি বা এই দিতে যাইনি। আমরা চেয়েছি যে একটা সর্বসম্মতির ভিত্তিতে একটা সরকার গঠিত হোক, এবং সেইভাবেই সরকারটা গঠিত হয়েছিল। কিন্তু পরবর্তীতে আসলে এই সরকারের সাথে অনেকেই কোঅপারেশন করে নাই, কারণ এবং 5ই আগস্টের পরে এজেন্ডাগুলো ডিফারেন্ট হয়ে গিয়েছে। আমরা নতুন সংবিধান চেয়েছিলাম, বিএনপি নির্বাচন চেয়েছে, ফলে এজেন্ডা ডিফারেন্ট। শেখ হাসিনার পতন পর্যন্ত তো সবার ঐক্যটা সেম জায়গায় ছিল, আমরা শেখ হাসিনার পতন চাই, কিন্তু পরবর্তী বাংলাদেশ কীভাবে গঠন করবো সেই জায়গায় হয়তো ঐক্যমত ছিল না, এই কারণে সবাই আলাদা হয়ে গেছে। ডক্টর ইউনূস তিনি রাষ্ট্রপতি, তখন তিনি দেশের বাইরে। আমরা দেখলাম আপনারা হচ্ছে এয়ারপোর্টে গিয়ে তাদেরকে শুভেচ্ছা জানালেন, নিয়ে আসলেন। ডক্টর ইউনূসের চোজটা কাদের ছিল? দেশে তো আরও অনেক বরেণ্য ব্যক্তি ছিল। ডক্টর ইউনূসই যে সফল হবে এটা আপনাদের কাছে কেমন মনে হলো? এই ডক্টর ইউনূসকে কে নিয়ে আসলো? আমরা তো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলা নিজেদের ভিতরে আলোচনা করেছি,
এবং আমাদের অন্য যারা স্টেক হোল্ডার আছে, যেসব ছাত্র সংগঠনের সাথে, ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠনের সাথে আমাদের আলাপ আলোচনা হতো, বা রাজনৈতিক শক্তি যারা ছিল। তো আমরা কিন্তু সেই সময়, যদিও অনেক অল্প সময় ছিল, আমরা তাদের সাথে কথা বলেছি এবং ডক্টর ইউনূসের প্রতি সবারই একটা সম্মতি সে সময় তারা দিয়েছে। কারণ ডক্টর ইউনূসের যেই দেশের মানুষের ভেতরে পরিচিতি, গ্রহণযোগ্যতা এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা, এইটা আমাদের এই সময় কাজে লাগবে, যেটা আসলে পরবর্তীতে প্রমাণিত হয়েছে যে এটাই সঠিক ডিসিশন ছিল। কারণ আন্তর্জাতিকভাবে এই অভ্যুত্থানকে তুলে ধরার জন্য বাংলাদেশের এই সরকারের গ্রহণযোগ্যতার জন্য ডক্টর ইউনূস ছাড়া কোনো বিকল্প হতো না। আর দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক, উনি তো অর্থনীতিবিদ ছিলেন, আমাদের মাথা ছিল হয়তো বাংলাদেশের অর্থনৈতিক চ্যালেঞ্জটাই সবচেয়ে বেশি আসবে অভ্যুত্থানের পরে, ল অ্যান্ড অর্ডার, একটা হলো অর্থনীতি, সেটাও উনি হয়তো কিছুটা রিকভার করতে পারবেন। তো সেটাও উনি অনেকখানি পেরেছেন অন্যান্য জায়গার তুলনায়। অর্থনৈতিক জায়গায় উনি অন্যান্য দেশ থেকে সহযোগিতা আনা সেক্ষেত্রে সফল দেখিয়েছেন। তো এই সকল বিবেচনায় ডক্টর ইউনূস আমাদের ইয়াতে ছিলেন। হয়তো আমাদের এক্সপেকটেশন আরও বেশি ছিল যে এই সরকার বা উনি আরও গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত বা পরিবর্তন নিয়ে করে যেতে পারবেন। সেটা পারেননি, কিন্তু আমি তারপরও মনে করি ডক্টর ইউনূস যে ক্রাইসিস সময়ে দেশের হাল ধরেছেন, কোনো কিছু বিচার বিবেচনা না করে দেশের বাইরে থেকেই উনি জাস্ট এসে 8 তারিখে, এটার জন্য জনগণ, বাংলাদেশ অবশ্যই তার প্রতি কৃতজ্ঞ থাকবে। ইসলাম, একটা বিষয় হচ্ছে যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড বলা হচ্ছে, কিন্তু আমরা যখন দেখলাম আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন শুরু করলেন, এটা একেবারেই ছাত্রদের আন্দোলন ছিল, কোটা সংস্কারের আন্দোলন ছিল। এই আন্দোলনের আসলে কি মাস্টার মাইন্ড নাহিদ ইসলাম রায়, নাকি এই আন্দোলনের মাস্টার মাইন্ড শব্দটা কেন আসলো? এবং আমরা দেখলাম প্রধান উপদেষ্টাকে, আপনাদেরই একজন সহযোগীকে, বিপ্লবের সহযোগীকে মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করা হলো। মাস্টার মাইন্ড কথাটা কোথা থেকে আসলো? এই আন্দোলনের আসলে মাস্টার মাইন্ড কে, যেহেতু আপনি শুরু থেকেই আন্দোলনের সাথে ছিলেন? না, এই আন্দোলনের তো আসলে ব্যাখ্যা এক একজনের কাছে, বিএনপির কাছে একরকম, জামাতের কাছে একরকম, আমাদের কাছে একরকম। আমরা সবসময় বলেছি এই আন্দোলনটা সাধারণ মানুষেরই এখানে প্রধান ছিল, সাধারণ ছাত্ররা এখানে প্রধান ভূমিকা পালন করেছেন, তরুণরা প্রধান ভূমিকা পালন করেছে। আমরা সেই জায়গায় সামনে ছিলাম, নানান ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আমাদের দায়িত্বটা পালন করেছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই এই আন্দোলনের আসলে আনুষ্ঠানিক নেতৃত্বের জায়গায় ছিল। আর এই আন্দোলনের যদি ব্যাকগ্রাউন্ডে জানেন, সেখানে তো আসলে 16 বছরের লড়াই সংগ্রাম আছে। আবার আমরা যেই ছোট গ্রুপ এখানে কাজ করেছি, গণতান্ত্রিক ছাত্র শক্তি সহ, আমাদেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে, বিশ্ববিদ্যালয় জীবনে আরও লড়াই সংগ্রাম আছে, 18 সালের আন্দোলন আছে। তো সেই জায়গায় কিন্তু অনেকের অনেক ভূমিকা ছিল আন্দোলনে। প্রতিটা আন্দোলনে তো সামনে থেকে অনেকে কাজ করে, পিছন থেকেও অনেকে কাজ করে। পিছন থেকেও অনেক ভূমিকা পালন করেছেন প্রধান উপদেষ্টা, তাদেরকে সম্মানিত করেছেন, বলেছেন। ভূমিকা না থাকলে তো সরকারের অংশও তিনি হতেন না। তো সবারই সব ভূমিকা আছে, এই ভূমিকাগুলো বলা মানে কাউকে বড় করা বা ছোটো করা না। তবে মাস্টার মাইন্ড এই জিনিসটাকে, মানে এই এই আন্দোলনে কোনো ব্যক্তি বা কাউকেই মানে ব্যক্তিকে বড় করার থেকেও আমরা মনে করি যে আন্দোলনের বা অভ্যুত্থানটাকে বড় করা এবং মূলত যারা মানুষ মারা গিয়েছে শহীদ, তাদেরকে বড় করে তোলা আমাদের আসলে দায়িত্ব। কারণ তারাই এই আন্দোলনটাকে, আবু সাইদের মৃত্যুই কিন্তু এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে গিয়েছে। ফলে আমরা যারা জীবিত আছি, আমাদের গুরুত্বের থেকে যারা শহীদ হয়েছে, আমরা মনে করি তারাই প্রকৃত মাস্টারমাইন্ড, তারাই প্রকৃত নেতা এই আন্দোলনের। কোটা সংস্কার আন্দোলন কখন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিল, যে এখন থেকে আমরা শেখ হাসিনার পতন চাই? এটা কি আসলে আপনারা এককভাবেই সিদ্ধান্ত নিয়েছিলেন, নাকি এই সরকার বিরোধী আন্দোলনে আরও অনেকের দেশে বাইরে কারো কোনো অংশগ্রহণ ছিল? না, এটা পরিস্থিতির মধ্য দিয়েই আন্দোলন কোটা সংস্কার থেকে একটা রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়। মূলত 14ই জুলাই যখন শেখ হাসিনা দেশে ফিরে আন্দোলনকারীদের রাজাকারের নাতিপতি হিসেবে আখ্যা দিলেন, আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিলেন, এবং 15 জুলাই ছাত্রলীগ সরাসরি আন্দোলনকারী এবং বিশেষত নারী আন্দোলনকারীদের উপর হামলা করলো, তখনই আন্দোলনটা রাজনৈতিক দিকে মোড় নেয়। এবং একদিকে সরকার, পুলিশ, ফ্যাসিস্ট বাহিনী, অন্যদিকে ছাত্র জনতা, এই বিভাজনটা সেদিন থেকেই শুরু হয়। এবং এরপরে যখন 16ই জুলাই, 17ই জুলাই, 18 জুলাই আমাদের ভাইদেরকে হত্যা করা হলো, তখন কিন্তু এটার কোটা সংস্কার আন্দোলনের ছিল না। সরকার কিন্তু কোটার দাবি মেনে নিয়েছিল সেই সময় এবং আমাদেরকে চাপ প্রয়োগ করেছে যাতে আমরা প্রত্যাহার করি।
ফলে এইটা কিন্তু তখন ন্যায় বিচারের দাবিতে আন্দোলন পরিণত হয়, বিচারের দাবিতে। এবং যেই এই সরকারকে আর কোনোভাবেই আমরা রাখতে পারবো না, কারণ এই সরকার একটা ন্যায্য আন্দোলনে দমন পীড়ন করতেছে এবং শত শত মানুষকে হত্যা করতেছে। ফলে এই সরকারের কাছে বাংলাদেশের জনগণ নিরাপদ না। এবং এর পিছনে তো দীর্ঘ 16 বছরের ব্যাকগ্রাউন্ড আছে, মানুষের পুঞ্জীভূত ক্ষোভ আছে, মানুষের ভোট দিতে না পারার ক্ষোভ আছে, মানুষের গুম করে নিয়েছে সেই পরিবারের ক্ষোভ আছে, যারা বেকাররা চাকরি পাচ্ছে না, অর্থনৈতিক পরিস্থিতি খারাপ। তো সব কিছু মিলিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই অভ্যুত্থান করেছে। ফলে এই অভ্যুত্থানের পিছে, এই অভ্যুত্থানের জন্য যে একটা প্রেক্ষাপট অনেকেই তৈরি করেছে, শুধু আমরা না, একটা পরিকল্পনাও আছে। পরিকল্পনা মানে ষড়যন্ত্র না। অবশ্যই যেই সরকার, আমরা অবৈধ সরকার 18 সালে ভোট ডাকাতি করেছে 24, তার বিরুদ্ধে সেই সরকার পতনের পরিকল্পনা অবশ্যই থাকবে। পরিকল্পনাও রয়েছে, স্বতঃস্ফূর্ততাও রয়েছে। এই দুইটার সম্মেলনে এই অভ্যুত্থান সংগঠিত হয়েছে এবং সফল হয়েছে। আপনারা অন্য কোনো দল আপনাদেরকে পরামর্শ দিয়েছিল কিনা যে এখন থেকে সরকার পতন আন্দোলনে যান আপনারা? না, এরকম কোনো পরামর্শই ছিল না। বরং পরিস্থিতি যখন যেদিকে আগাচ্ছিল সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা প্রথমেই 1 দফা দিই নাই, আমরা প্রথমে 9 দফা দিয়েছি। যখন এই 9 দফাই সরকার মানেনি, তখন আমরা শেষ চূড়ান্ত ঘোষণা 1 দফা আমরা দিয়েছি। এবং এই ঘোষণাগুলো আমরা অনেকের সাথে পরামর্শ করেছি, যারা আমাদের সাথে আন্দোলন করেছে, নানাভাবে যুক্ত ছিল, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ছিল, ছাত্র সংগঠনের সাথে ছিল, রাজনৈতিক দল পর্যন্ত কিন্তু আমাদের কোনো যোগাযোগ ছিল না। আমাদের বড় যোগাযোগ ছিল সেই দলের ছাত্র সংগঠন, ছাত্রদল, ছাত্র শিবির বা বামপন্থী যারা আন্দোলনকারী ছিল। ফলে এইখানে কিন্তু আসলে আন্দোলনটা সংগঠিত হয়েছে, পরিকল্পিত হয়েছে এই নিচে যারা ফিল্ডে আমরা ছিলাম, কাজ করেছি। এটা কোনো উপরে বসে পরিকল্পিত হয় নাই বিধায় এটা সফল হয়েছে। কারণ সরকার, সেই সময়ের সরকার আসলে এই উপরে অনেকগুলা জ্যাক খুঁজতেছিল যে কোত্থেকে আন্দোলনটা পরিচালিত হচ্ছে, কোথা থেকে কে এটা কি করতেছিল। ফলে আন্দোলন যে আসলে জনগণের ভিতর থেকে তৈরি হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে তৈরি হচ্ছে, এটা তারা বুঝতে পারে না। যতক্ষণে বুঝতে পেরেছে ততক্ষণে আসলে জনগণ সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে তারা রাজপথ থেকে ছেড়ে যাবে না। নাহিদ ইসলাম, 9 দফার কথাটা আসছে, 9 দফা নিয়ে এখন একটা বিতর্ক আছে। আপনি তখন বাহিরে বা ভিতরে, এটা আপনি ভালো বলতে পারবেন। 9 দফা কেউ বলে ছাত্রদল দিয়েছে, ছাত্র শিবির দিয়েছে, 9 দফা আব্দুল কাদের থেকে এসেছে, 1 দফা এসেছে, কেউ কেউ বলছেন 1 দফার ঘোষক তারেক রহমান, কেউ বলছেন 1 দফার ঘোষক নাহিদ ইসলাম। 9 দফা প্রণয়ন আসলে কি আপনারা এককভাবেই করেছেন, নাকি কোনো রাজনৈতিক দল বা বিশেষ কোনো দল বা 1 দফার ঘোষণা, এই দফাগুলো কার্যকারিতা কিভাবে আসলো? দেখেন, এই যে কোনো বড় ঘটনার এই ইতিহাসের এই বিতর্কগুলো থাকে, কারণ আন্দোলনের সময় আসলে এগুলা নিয়ে কোনো বিতর্ক ছিল না। কে দিচ্ছে বা কে এটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু আন্দোলনের পরে এই ইতিহাসগুলোর সাথে অনেক গ্রুপের আসলে স্বার্থ, ইতিহাস তো আসলে ক্ষমতাকে এক ধরনের সার্ভ করে, স্বার্থ সংশ্লিষ্ট হয়ে যায়, ক্রেডিটের বিষয় চলে আসে। ফলে আমরা বিভিন্নভাবে সময় এটা স্পষ্ট করেছি যে এই আন্দোলনে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, অংশগ্রহণ ছিল, এবং এই কারণে এটা সফল হয়েছে। আমাদেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, আমরা সামনে থাকতে হয়েছে, কিন্তু পিছনে অনেকেই সহযোগিতা করেছে, কাজ করেছে। ফলে আমি মনে করি যে এগুলো নিয়ে আসলে নতুন নতুন বিতর্কের প্রয়োজন নেই। যার যার জায়গা থেকে পার্সপেক্টিভ, যেটা যার কাছে যতটুক সত্য আছে সেটা প্রকাশ করুক, লেখুক। কিন্তু সেই সময় মানুষ যা দেখেছে, আপনারাও দেখেছেন, সেটাই হয়েছে। পিছনে হয়তো অনেকে অনেকভাবে সহযোগিতা করেছেন, আমাদেরও উচিত, বা যারা আন্দোলনকারী তাদেরও উচিত সেই ঘটনাগুলো সত্যকারী বলা। এটা আসলে কোন দলের পক্ষে গেল, কার ক্রেডিট বেশি হলো কম হলো, আমরা যাতে এগুলো বিবেচনা না করি, প্রকৃত ইতিহাস এবং সত্যটাই আমরা বলি। এই যে ইতিহাসটা, মুক্তিযুদ্ধের ইতিহাসও পরবর্তীতে আমরা বিকৃত হতে দেখেছি এবং নানা ধরনের অনেক বিতর্কিত ইতিহাস আছে। আপনি যেটা বললেন, আস্তে আস্তে আপনিই ভুলে যাচ্ছেন, যেহেতু এই আন্দোলনের শুরু থেকে আপনি ছিলেন। এই সঠিক ইতিহাসটা জানানোর দায়িত্বটা রাষ্ট্রেরও ছিল, আপনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন, কিন্তু ইতিহাস তো একসময় বিতর্কিত হবে। এই সঠিক ইতিহাসটা না আসার দায়টা কার, এবং এটা তো ধরে রাখতে হবে, ধরে রাখতে হলে আমাদের কী করণীয়? দেখেন, 1.5 বছর সময়ে এই সরকার বা আমাদের, মানে অভ্যুত্থান পরবর্তী 1.5 বছর আমরা কিভাবে কাটিয়েছি আমাদের জীবন, সেইটাও আরেকটা ইতিহাস হওয়া সম্ভব। এখন এখানে তো তারপরে আমি মনে করি যেহেতু ডিজিটাল মিডিয়ার যুগ, সবার কাছে প্রচুর ফুটেজ আছে, ডকুমেন্ট, এবং
আমি দেখেছি যে ব্যক্তিগত উদ্যোগে প্রচুর সংগ্রহশালা তৈরি হয়েছে এই জুলাইয়ের, আন্তর্জাতিকভাবেও তৈরি হয়েছে। ফলে ইতিহাস বিকৃতি করা এটা সহজ হবে না। এবং শহীদ আহত তাদের তালিকা, কিছু কিছু তর্ক আছে, কিন্তু ওভারঅল কিন্তু আমরা একটা তালিকা আসলে করেছি, সরকার করেছে। ফলে আমি মনে করি না যে, এবং তথ্য মন্ত্রণালয় থেকে আমার সময় কিছু উদ্যোগ ছিল, পরবর্তীতে অনেকগুলো প্রকাশ পেয়েছে। তাহলে এখানে সংবাদপত্রগুলোর কি ভূমিকা ছিল, প্রচুর বই বের হয়েছে। আমি মনে করি যে এটা আমাদের রাষ্ট্রের এবং সমাজের একটা স্থিরতা দরকার, এগুলো নিয়ে বিচার বিশ্লেষণ বা এই লেখালেখির জন্য। আমরা কিন্তু এই স্থিরতার মধ্যে এখনো পৌঁছাতে পারি না, একটা অস্থিরতা, একটা অনিশ্চয়তা। আপনি এখনো বলেন নির্বাচন হবে কি, না হইলে কি হবে, দেশটার কে ক্ষমতা নেবে বা কি হবে, বলে এর মধ্য দিয়ে আসলে তো সম্ভব না। বলে একটা স্থিরতার জায়গায় গেলে, স্ট্যাবিলিটির জায়গায় গেলে আমরা হয়তো এই বিষয়গুলো নিয়ে কাজ করতে পারি। যথাসময়ে নির্বাচন না হয় তাহলে তৃতীয় পক্ষ এদেশের আবার ক্ষমতায় আসতে পারে, অভ্যুত্থানের চেতনা, নানা সংস্কার সবকিছুই নস্যাৎ হয়ে যাবে। তৃতীয় পক্ষের কোনো সম্ভাবনা দেখছেন, বা যথাসময়ে নির্বাচন না হওয়ার কোনো পরিবেশ তৈরি হয়েছে আপনি মনে করছেন? আমি সেটা দেখছি না। এবং তবে এই চেষ্টা অভ্যুত্থানের পরে সবসময় ছিল। 5ই আগস্টের পরে যেহেতু অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা পরিস্থিতি, তখন তো তার অভ্যুত্থানের পরেও নানান পক্ষ নানানভাবে চেষ্টা করেছে, নানান ধরনের আনসার বিদ্রোহ হয়েছে, অমুক বিদ্রোহ হয়েছে। ফলে সেই চেষ্টা একেবারেই নাই, এবং বা আমাদের প্রশাসনে যে পতিত সরকারের বা ফ্যাসিস্টদের সহযোগীরা নাই, বা নানান আন্তর্জাতিক শক্তি যে এখানে কাজ করছে না, এরকম তো বলা যাবে না। ফলে যদি এখানে হোঁচট খায় বাংলাদেশ, রাজনৈতিক শক্তিগুলো যদি নিজেদের মধ্যে ন্যূনতম ঐক্য সমঝোতা না রাখতে পারে, এর ফসল তৃতীয় পক্ষ, ভিন্ন পক্ষ, আমাদের শত্রুপক্ষ তারা নিবেই। এটা তো আমাদের ইতিহাসে বিভিন্ন সময়ে হয়েছে। ফলে আমি সম্ভাবনা দেখছি না, তবে এই ধরনের প্রচেষ্টা আছে। যদি আমরা নির্বাচনের দিকে যেতে ব্যর্থ হই, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, তাহলে এই ধরনের উদ্যোগ নেওয়ার চেষ্টা করবে অনেক গ্রুপই। কি আপনার কি মনে হয় যে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে পারে, বা অন্য কোনো পক্ষ নির্বাচন বানচাল করতে পারে, বা রাজনৈতিক দলগুলো নির্বাচন নাও চাইতে পারে এরকম? না, আওয়ামী লীগের সেই সক্ষমতা আছে বলে আমি মনে করি না। আওয়ামী লীগ জনগণ দ্বারা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত হয়েছে। আওয়ামী লীগ রাস্তায় নামার কিছু চেষ্টা করলে জনগণই তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অর্থাৎ অভ্যুত্থানের সময় যে গণপ্রতিরোধ, সেটা কিন্তু এখনো আছে আসলে আওয়ামী লীগ প্রশ্নে। এখানে আমাদের কিছু কনসার্ন ছিল জাতীয় পার্টি নিয়ে। জাতীয় পার্টি আওয়ামী লীগের সহযোগী হিসেবে কাজ করেছে, 16 বছর সংসদে তারা ছিল। জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেওয়া উচিত হয় নাই, কিন্তু এই সরকার সেটা নানান কারণেই এই জাতীয় পার্টিকে দিয়েছে। বলে জাতীয় পার্টি ইলেকশনে অংশগ্রহণ, এবং সেটা কিন্তু এক ধরনের হয়তো অস্থিরতা তৈরি করতে পারবে। তারা তো আমরা মনে করি না তারা কোনো ভালো ইন্টেনশন নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতেছে। জাতীয় পার্টির মাধ্যমে কি নির্বাচনে আওয়ামী লীগ ফিরতে পারে, বা তারা কোনো ঝামেলা করতে পারে এরকম মনে করছেন? চেষ্টা থাকতে পারে, কিন্তু এটা সফল হবে না। সাংগঠনিকভাবে কি আওয়ামী লীগ যদি মাঠে নামে, তাদেরকে কোনো নামার সম্ভাবনা দেখছেন, বা একেবারেই তারা রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে? আসলে আওয়ামী লীগ এই দেশীয় কোনো দল না। ফলে আওয়ামী লীগের আসলে কোনো রুট, আওয়ামী লীগে বলা হয় 15%, 20% ভোট ছিল, এখন হয়তো 8-10% আছে, এগুলো বলা নির্বাচনের পরে এটা বোঝা যাবে। কিন্তু আওয়ামী লীগকে আমি মনে করি না যে এটা এই দেশের কোনো রুট তাদের আছে, বা গণমানুষের দল। একটা সময় ছিল, যুদ্ধের সময় ছিল, মুক্তিযুদ্ধের সময় ছিল, ওইটাই পরবর্তীতে কন্টিনিউ করেছে। কিন্তু গত 50 বছরে আওয়ামী লীগের চরিত্রটা মানুষ দুইবার দেখে ফেলেছে, 72 থেকে 75, 2008 থেকে 2024। ফলে এখন কিন্তু আওয়ামী লীগের সাপোর্টার যারা ছিল, তারাও বিকল্প রাজনীতি খুঁজতেছে, বিকল্প প্ল্যাটফর্মে যাওয়ার চেষ্টা তাদের ভিতরে আছে। ফলে এবং আওয়ামী লীগ যখন অভ্যুত্থানের সময় আমরা দেখেছি যে মানুষ কিন্তু আওয়ামী লীগের পক্ষে নামে নাই, জাস্ট কিছু সন্ত্রাসী ভাড়াটিয়া গুন্ডা তাদেরকে তারা নামাতে সক্ষম হয়েছে। ফলে আওয়ামী লীগের গণভিত্তি নেই। গণভিত্তি ছাড়া কেবল জঙ্গি কায়দা, সন্ত্রাসী কিছু কার্যক্রম, তৎপরতা তৈরি করে আলোচনায় থাকা অস্থিরতা তৈরি করা ছাড়া এটা আসলে সম্ভব না। আওয়ামী লীগের ভোট ব্যাংকের কী হবে? কারণ যারা আওয়ামী লীগের, যারা অপরাধী, তারা তো পালিয়ে বেড়াচ্ছে বা নানা জায়গায় যাচ্ছে, কিন্তু আওয়ামী লীগের যারা ভোটার, এরা তো দেশেরই নাগরিক। আওয়ামী লীগের তারা যদি ভোট দিতে আসতে চায়, অনেকে বলছে আওয়ামী লীগের আমরা দেখছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পোস্টেড ছিল, তারাও বিভিন্ন রাজনৈতিক দলে আসছে, আবার তাদের ভোট ব্যাংকও একটা প্রশ্ন। এই ভোট ব্যাংক নিয়ে আপনাদের চিন্তা কি? আওয়ামী লীগের যারা এবং আওয়ামী লীগকে যারা প্রশ্রয় দিচ্ছে, তারা কেন প্রশ্রয় দিচ্ছে রাজনীতিতে তাদেরকে? আওয়ামী লীগের
ভোট ব্যাংক আমি মনে করি ভাগ হয়ে যাবে। আর মানে আওয়ামী লীগ দল হিসেবে এই ভোট ব্যাংককে নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা আর আওয়ামী লীগের নিয়ন্ত্রণে নেই। এটা হয়তো অন্য দলের সাপোর্টারদের মতো এরা এবং আওয়ামী লীগ মানুষ যে ভাবতেছে আওয়ামী লীগের ভোট ব্যাংক বা তারা ভোট দিতে আসবে না, এরকমটা হবে না। আমরা ছাত্র সংসদ নির্বাচনগুলোতেও বলা হয়েছিল যে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের বড় একটা ভোট ব্যাংক বা সাপোর্টার তারা আসবে না, তারা না আসলে ইলেকশন, এরকম হয় নাই। 70-80% ভোট কাস্ট বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। তো ইলেকশন আমি মনে করি যদি পরিবেশ ভয়মুক্ত থাকে তাহলে মানুষ ব্যাপক পরিমাণে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক মানুষ ভোট দিতে আসবে, বেশি ভোট কাস্ট হবে। আর আওয়ামী লীগের বিষয়টাতে হচ্ছে আমাদের নির্বাচনের পরেও এটা নিয়ে কাজ করতে হবে, আমাদের বিচার প্রক্রিয়াটা চালাতে হবে। আর এর বাইরে যারা নৈতিক অপরাধী, মানে যে একটা দলকে সাপোর্ট করেছে, ফ্যাসিস্ট দলকে সাপোর্ট করেছে, সে নৈতিকভাবে অপরাধী, সে হয়তো আইনগত আপনি তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধ হয়তো খুঁজে পাবেন না। এদেরকে রিকনসিলিয়েশনের ব্যবস্থা করতে হবে। তারা যদি অন্য কোনো দলে যেতে চায় সেক্ষেত্রে বাধা রাখা উচিত না। কিন্তু যারা সুস্পষ্ট জুলাই গণহত্যায় এবং নানা জুলুমের তারা অংশীদার ছিল, যাদের বিরুদ্ধে আইনগত মামলা রয়েছে, ভুয়া মামলা ছাড়া সত্যিকার অভিযোগ রয়েছে, তাদেরকে হচ্ছে বিচারের আওতায় আনতে হবে। এবারের নির্বাচনে কোন ভোট ব্যাংক বা বিজয়ের ক্ষেত্রে কোন জিনিসটা সবচেয়ে বেশি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে বলে আপনি মনে করছেন? বিজয়ের ক্ষেত্রে আমি মনে করি যেটা দুর্নীতি এবং আধিপত্যবাদ, এই দুইটা এবং সংস্কার, এই তিনটা বিষয় প্রধান হয়ে উঠবে আর কি। এবং মূলত হচ্ছে যারা আগের ব্যবস্থাটাকে, আগের সিস্টেম, দুর্নীতি, চাঁদাবাজ, বৈষম্যমূলক ব্যবস্থাকে সাপোর্ট কারা করতেছে, এস্টাবলিশমেন্টকে কারা সাপোর্ট দিতেছে, আর যারা সংস্কার প্রক্রিয়াটাকে এগিয়ে নিতে চাচ্ছে, এই দুইটা জায়গাতেই ভাগ হয়ে যাবে মানুষ। আসলে এই দুইটা, যারা সমাজের মানুষ যারা স্থিতিশীলতা চায়, যারা মানে পরিবর্তন চাচ্ছে না, তারা এক দলকে ভোট দেবে। আর যারা পরিবর্তন চায়, বিশেষত তরুণরা, মহিলারা, আমরা মনে করি এই অংশ 10 দলীয় জোটকে ব্যাপকভাবে ভোট দেবে। আপনাদের নির্বাচনী ইশতেহার কি হবে? আমরা জামাতকে দেখছি তারা হচ্ছে 5-0 নিয়ে কাজ করছে। যেহেতু আপনারা প্রথম নির্বাচন করছেন, তরুণ দল হিসেবে আপনাদের প্রতি মানুষের প্রত্যাশাও অনেক। নির্বাচনী ইশতেহার এনসিপির কেমন হতে পারে? কোন জিনিসগুলো প্রাধান্য পাবে? আমাদের তো একটা তো এই সংস্কার প্রস্তাবনাগুলো প্রাধান্য পাবে। দ্বিতীয়ত তরুণদের কর্মসংস্থান, তরুণদের জীবন জীবিকা, এটা আমাদের প্রাধান্য পাবে। আর দ্বিতীয়ত হচ্ছে অর্থনৈতিক সংস্কার। এই 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 বিষয়গুলো আমরা প্রাধান্য দিয়ে আমরা একটা আলাদা ইশতেহার করব। আমরা তো আমাদের একটা 24 দফা আছে, সেটার আলোকে আমরা একটা সংক্ষিপ্ত ইশতেহার করব। কারণ যেহেতু আমরা একটা জোটে আছি, এই জোট সরকার গঠন করলে হয়তো আমরা সরকারের অংশ হব, পুরো সরকার আমাদের নিয়ন্ত্রণে থাকবে না। ফলে সরকারের অংশ হলে আমরা হয়তো 4-5টা বিষয়কে আমরা প্রায়োরিটি দিব, যে এই বিষয়গুলোকে আমরা দায়িত্ব নিয়ে এই সরকার থেকে এটা আদায় করব। ফলে সেই বিষয়গুলো আমরা, এবং অবশ্যই আমাদের আগের দাবিগুলো থাকবে বিচার এবং সংস্কারের। আপনার সহযোগী বলেছেন যে লাস্ট 4 মাস তাকে তথ্য মন্ত্রণালয় ঠিকভাবে কাজ করতে দেওয়া হয়নি। আপনি যখন দায়িত্ব পালন করেছেন আপনার ক্ষেত্রে এরকমটা হয়েছে কিনা? না, আমার সময় তো এরকম হয় নাই। আমার সময়ে আমি তো অনেকগুলো উদ্যোগ, মিডিয়া যে কমিশন, সেটা কিন্তু আমার উদ্যোগেই করা হয়েছিল। কারণ আমার কাছে মনে হয়েছিল অন্য অনেকগুলো কমিশনের মতো মিডিয়া সংস্কার কমিশনের, গণমাধ্যম সংস্কার কমিশন হওয়া উচিত। সেটা আমি যাওয়ার পরে পরবর্তী সরকারের দায়িত্ব ছিল সেটাকে বাস্তবায়ন করা। ফলে আমরা তো আসলে 1.5 বছর পুরোটা সময় একরকম ছিল না। প্রথম 3-4 মাস একরকম ছিল, পরবর্তী 3-4 মাস একরকম ছিল। এবং আমি যেই সময়টা ছিলাম, আমরা 2জন বা 3জন, আমি কিন্তু শুধু গণমাধ্যম, তথ্য যোগাযোগের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করি না, বা শুধু আইসিটির। আমাকে পুরো সরকারের অনেকগুলো বিষয়, তখন সরকার বলতেই কিছু ছিল না, প্রশাসন ছিল না, অ্যাক্টিভ ছিল না। আর প্রচুর আন্দোলন হইতেছে, নানান জায়গায় ষড়যন্ত্র হইতেছে। আমাদের কিন্তু পুরোটা সময়ে এই সরকারের অনেকগুলো বিষয়, সামগ্রিক বিষয়, রাজনৈতিক বিষয়গুলোতে আমাদের কাজ করতে হয়েছে, আমাদের সময় দিতে হয়েছে। এবং পুরা মিনিস্ট্রিকে আবার রিশাফল করা, নতুন করে সাজানো। এবং আমি তারপরে তো আমাকে বের হয়ে যেতে হয়েছে, বা আমি বের হওয়ার সিদ্ধান্ত আসে। তো এই কারণে এটা সম্ভব হয় নাই। তবে যারা সরকারে ছিল তাদের উচিত ছিল যে অন্যান্য কমিশনের মতো করে মিডিয়া কমিশনকেও সর্বাত্মকভাবে গুরুত্ব দিয়ে, কারণ নির্বাচনেও এটা কিন্তু প্রভাব পড়বে। আমরা অলরেডি দেখতেছি যে মনে হচ্ছে মিডিয়া
একটা দলকে বেশি প্রায়োরিটি দিবে, বা সেই দলের অনেকগুলো মিডিয়াতে কিন্তু সেই দলের লোক বসানো হয়েছে, অর্থাৎ আগের সিস্টেমে জাস্ট আওয়ামী লীগের লোককে সরিয়ে অথবা আওয়ামী লীগের লোককে সেই দলের খাতায় নাম লিখিয়ে তো সেই দলের পক্ষে কথা বলতেছে, বা মিডিয়া আর আমাদের বিপক্ষে স্পেসিফিক কয়েকটি মিডিয়া কিন্তু ক্রমাগতভাবে প্রচারণা চালিয়ে গিয়েছে। দুইজন মাত্র ব্যক্তি মন্ত্রিসভার অংশ হয়েছিলেন, সরকারের অংশ হয়েছিলেন, আরও তো অনেক ব্যক্তি হতে পারতেন। দুইজনেই কেন গেলেন, এবং না গেলে কি হতো, গিয়ে আপনারা কি সুবিধা পেয়েছেন, না গেলে কোনো দলের জন্য উপকার হতে পারে? ওই সময় যদি জাতীয় সরকার হতো তাহলে পরিস্থিতি হয়তো ভিন্ন হতো। তা আমরা তো আসলে এই উপদেষ্টা পরিষদ বা কেউই আমাদের পূর্ব পরিচিত না, ফলে নানা জায়গার সাজেশনের কারণে বা সোসাইটিতে তাদের একটা অবস্থানের কারণে ফলে সরকারের যাতে অভ্যুত্থানের পক্ষে থাকে এবং সরকারের একটা লেজিটিমেসির জন্য, অভ্যুত্থানের লেজিটিমেসির জন্য আমাদের কিন্তু থাকা সেই সময় দরকার ছিল, আমরা সেই সময় থেকেছি। এবং এটা এবং আমরা তো তখনও জানতাম না এই সরকারটা কতদিন থাকবে বা পরবর্তী কি হবে রাজনৈতিক। তো এখন মনে হয় যে হ্যাঁ, সরকারে না গিয়ে সবাই রাজপথে থাকলে হয়তো ভালো হইতো, বা আমরা দলটা আগে করতে পারতাম। কিন্তু আবার ওই সময় যদি আমরা না যেতাম, এই সরকার কিন্তু আসলে টিকা মুশকিল হইতো, তার রাজনৈতিক বৈধতা এবং এই আন্দোলন, ষড়যন্ত্র এগুলোকে ডিল করা। ফলে আমরা তো আসলে ভুল ত্রুটি সহই ইতিহাস, আমরা হয়তো আরও পরে বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু আমি মনে করি যে সেটা সেই সময় সেই সিদ্ধান্ত সঠিক ছিল, যদিও এটা আমরাই ক্ষতিগ্রস্ত হয়েছি নানা কারণে সেই সময়, কারণ আমরা হয়তো দল গঠন প্রক্রিয়া আমাদের পিছিয়ে গিয়েছি আমরা। জনাব নাহিদ ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও আপনি আমাদেরকে সময় দিলেন। আমরা আপনার কাছ থেকে অভ্যুত্থান, রাজনীতি অনেক গল্প শুনছিলাম এবং জাতি অনেক কিছু জানতে পারলো। দর্শক, এতক্ষণ আমাদের সাথে ছিলেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক এবং গণ অভ্যুত্থানের অন্যতম নেতা নাহিদ ইসলাম। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি।